আচ্ছা, গতকাল আমি তোমাদের নব নব সৃষ্টি এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করেছিলাম। তার বিষয় সংক্ষেপ এবং তার লেখক পরিচিতি সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের কাছে আম, তার সেই নব নব সৃষ্টিরই কিছু প্রশ্নের আলোচনা করে দেবো এবং তার কিছু উত্তরও বলে দেবো। তোমরা এটা শুনে আমি এর পরবর্তী বা এর আগে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো লেখার চেষ্টা করো। আচ্ছা, প্রথমেই আমি যে প্রশ্নটায় আসছি সেটা হচ্ছে বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ, সেই প্রশ্ন অবান্তর। লেখক অবান্তর কথাটা বলেছেন কেন? লেখক এখানে অবান্তর কথাটা বলেছেন এই জন্যেই যে আমাদের বাংলা শব্দভাণ্ডারে সেখানে এতটাই আমরা অন্যান্য বিদেশি ভাষাকে আমরা নিয়ে ফেলেছি। এমনকি আমাদের স্কুল কলেজে বা প্রতিদিনকার ভাষার মাধ্যম হিসাবে যা আমরা এত বেশি বিদেশি ভাষা আমরা ব্যবহার করে থাকি নিজেদের অজান্তেই। সেই জন্য সেখান থেকে যদি আমরা ভাবি যে আমরা এটাকে বাদ দিয়ে দেবো, সেই বিদেশি শব্দগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র আমরা বাংলা শব্দ রাখবো, তাহলে এই ধরনের ভাবনা চিন্তাটাকে তিনি অনেকটাই অবান্তর বা অর্থহীন বলেছেন। কারণ সেটা করতে গেলে যথেষ্ট সময়ের দরকার, যথেষ্ট পরিশ্রমের দরকার, এবং সেটা করার জন্য যে সময়টা দেওয়া উচিত আমরা বা আমাদের মানে সাধারণ মানুষ সেই সময়টা আমাদের সাহিত্যিকদের দেবো কিনা সেটাও অনেকটা ভেবে দেখার বিষয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কোনো জিনিসই সম্পূর্ণ অসম্ভব নয়। লেখক কোন জিনিসটাকে অসম্ভব নয় বলেছেন? লেখক বলেছেন যে জিনিসটা হয়তো এই যে বিদেশি ভাষাকে সরিয়ে বাংলা ভাষা মানে যে কোনো শব্দভাণ্ডার থেকে বিদেশি শব্দকে সরিয়ে সেই শব্দের বিকল্প হিসেবে সেই শব্দকে স্থান দেওয়া, এটা কিন্তু সময় সাপেক্ষ এবং কষ্টসাধ্য ব্যাপার এবং যথেষ্ট পরিশ্রমের ব্যাপার। কিন্তু একেবারে অসম্ভব কিন্তু সেটা নয়। যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা হয়তো সময় লাগলেও আমরা সেই চেষ্টাটা হয়তো করে উঠতে পারি। যেমন হিন্দি সাহিত্যিকেরা ইতিমধ্যেই সেই চেষ্টাটা করা শুরু করে দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, এটাকে বলা হয়েছে ব্যাখ্যা করো। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা কীরকম? না, বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা ছিল একটু গুরুগম্ভীর, এবং সেখানে যেহেতু বিভিন্ন ধরনের স্বনামধন্য লেখকেরা সেখানে লিখতেন, তাই সেই পত্রিকার যে শব্দ চয়ন, গল্প চয়ন বা বিভিন্ন ধরনের লেখা, সেখানে কিন্তু কোনো চটুলতার বিশেষ প্রাচুর্য লক্ষ্য করা যায় না। ভাষার মধ্যে বা শব্দের মধ্যে চটুলতার কোনো বিশেষ প্রাচুর্য লক্ষ্য করা যায় না। সেই ভাষাটা ছিল বসুমতী সম্পাদকীয় রচনার ভাষাটা ছিল বেশ গুরুগম্ভীর ভাষা। এরপরে প্রশ্ন 4 নাম্বার, সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বলতে লেখক কি বুঝিয়েছেন? সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে মানে আমরা আমাদের বাংলার শব্দভাণ্ডার থেকে বা স্কুল কলেজ থেকে যদি সংস্কৃতকে আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা আমাদের প্রধান খাদ্য মানে আমাদের সংস্কৃত হচ্ছে আমাদের বাংলা শব্দভাণ্ডার অনেকটা মায়ের সমান। মানে আমরা এদিক ওদিক সেদিক সমস্ত ভাব দিক থেকেই আমরা যেদিকেই যাই না কেন, সংস্কৃত শব্দের ছড়াছড়ি আমরা সেটা কখনো তৎসম শব্দ হিসাবে, কখনো তদ্ভব শব্দ হিসাবে, কখনো অর্ধ তৎসম শব্দ হিসাবে আমরা পেয়ে থাকি, যেটাকে আমরা ব্যবহার করে থাকি বাংলা শব্দভাণ্ডারে। তাই সেই শব্দটাকে যদি আমরা সংস্কৃত শব্দটাকে যদি উঠিয়ে দেওয়ার কথা ভাবি বা সেটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র বাংলা শব্দ নিয়ে চলার কথা ভাবি, তাহলে আমরা আমাদের প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব বলে লেখক মনে করেছেন। এর পরের প্রশ্ন হচ্ছে প্রাচীন যুগের ঈষৎ পরবর্তী যুগের আত্মনির্ভরশীল ভাষা কোনটা? প্রাচীন যুগের ঈষৎ পরবর্তী যুগের আত্মনির্ভরশীল ভাষা হচ্ছে আরবি ভাষা। যে ভাষাটা অনেকাংশেই সংস্কৃতর মতন অতটা আত্মনির্ভরশীল না হলেও অনেকাংশেই সে আত্মনির্ভরশীল ছিল। সে এদিক ওদিক বিদেশি ভাষা তার শব্দভাণ্ডারে প্রাচুর্য খুব একটা বেশি লক্ষ্য করা যায় না। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন হচ্ছে কোন সময় আমরা প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছি? আমরা পাঠান মুঘল যুগে প্রচুর আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছি, কারণ সেই সময় আইন আদালত খাজনা খারিজ যা কিছু যাবতীয় কাজকর্ম সমস্তটাই হতো এই আরবি ফার্সি শব্দের মধ্যে দিয়ে, যার জন্য আমরা ভীষণভাবে আরবি ফার্সি শব্দের ব্যবহার করেছি পাঠান আর মোগল যুগে। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, সেই প্রশ্নটি অবান্তর। কোন প্রশ্নটিকে লেখক অবান্তর বলেছেন? না, আমাদের বাংলা শব্দভাণ্ডারে বিদেশি শব্দ নেওয়াটা ঠিক
না, ভুল। সেই কথাটিকে লেখক অবান্তর বলেছেন। অবান্তর কথাটার অর্থ হচ্ছে অর্থহীন। কারণ যে শব্দগুলোকে আমরা এতদিন ধরে ব্যবহার করে আসছি, আজকে যদি হঠাৎ করে আমরা তার ঠিক ভুলের বিচার করতে শুরু করি, সেটাকে অনেকটা অর্থহীন বলেই কিন্তু মনে হবে। তাই জন্য তিনি বলেছেন সেই প্রশ্নটি অবান্তর, মানে শব্দ, বিদেশি শব্দের থাকা উচিত কি উচিত নয়, ব্যবহার করাটা উচিত কি উচিত নয়, এই কথাটা আমাদের ভাবাটা অর্থহীন। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই। সে সম্বন্ধেও কারোর কোনো সন্দেহ নেই মানে কোন সম্বন্ধে? না, শিক্ষার মাধ্যম রূপে ইংরাজিকে বর্জন করে বাংলা নিলে সেখানে আরো বেশি পরিমাণে বিদেশি শব্দ, যে বাংলা শব্দ, বিদেশি মানে কিন্তু ইংরাজি নয়, বিদেশি মানে হচ্ছে বাংলার একটা প্রবণতা রয়েছে অন্য শব্দকে, মানে যখনই তার কোনো প্রয়োজন হয় সে অন্য শব্দ ভাণ্ডারের দিকে লক্ষ্য রাখে, অন্য শব্দ ভাণ্ডার থেকে তার শব্দ নিয়ে নিজের শব্দ ভাণ্ডারে প্রবেশ ঘটানো। তাই যদি আমরা ইংরেজি শব্দকে বাদ দিয়ে বাংলা শব্দ নিয়ে শুধু চলার চেষ্টা করি, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়, কারণ বাংলা শব্দভাণ্ডারের প্রবণতাই হচ্ছে অন্য শব্দভাণ্ডারের দিকে একটু হাত দেওয়া। সেক্ষেত্রে দেখা যাবে সেই বিদেশি শব্দ হিসেবে অন্যান্য শব্দের প্রাচুর্য আমাদের বাংলা শব্দভাণ্ডারে কিন্তু ঘটছেই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে। কোন কোন দুটি বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতে বিদেশি শব্দ, কোন মানে কোন কোন বস্তু দুটোর মতো আমাদের এতে থেকে যাবে? সেটা হচ্ছে আমাদের রান্নাঘরে যেমন আলুকপি জিনিসটা থেকে যাবে, যেগুলোকে আমরা কখনোই বাদ দিতে পারবো না, ঠিক তেমনই আমাদের মানে শব্দ ভাণ্ডারে ওই আলুকপি আর ওষুধ, এই দুটো জিনিস আমাদের বরাবরই আমাদের বিদেশি বস্তুর ন্যায় আমাদের শব্দের মধ্যে থেকে যাবে। আচ্ছা, চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। লেখক একটা কথা, এখানে একটা লাইন তিনি এক জায়গায় বলেছেন, কোন চেষ্টাটার ফল তিনি হয়তো দেখে যেতে পারবেন না? বাংলা শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দের বিতাড়িত হওয়াটা। তিনি বলেছেন যে যদি সাহিত্যিকরা চেষ্টা করে তাহলে হয়তো একসময় আমাদের শব্দ ভাণ্ডার থেকে বিদেশি শব্দ পুরোপুরি না হলেও অনেকটাই চলে যেতে পারে, কিন্তু সেইটা যখন সম্পূর্ণ হবে সেটা হয়তো তিনি সেই মুহূর্তে, মানে তিনি তার জীবদ্দশাতে হয়তো সেটা দেখে যেতে পারবেন না। তাই তিনি বলেছেন চেষ্টাটার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। এর পরের 11 নম্বর প্রশ্ন হচ্ছে, এই প্রবন্ধে কাকে লেখক অতি পণ্ডিত বলেছেন? এই প্রবন্ধে লেখক হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়কে অতি পণ্ডিত বলেছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আলাল বলতে কি বোঝানো হয়েছে আর হুতম বলতে কি বোঝানো হয়েছে? আলাল বলতে বোঝানো হয়েছে প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল, আর হুতম বলতে বোঝানো হয়েছে কালীপ্রসন্ন সিংহের লেখা হুতম প্যাঁচার নকশা। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে 13 নম্বর প্রশ্ন, হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হয় কাকে? হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র বলা হচ্ছে প্রেমচন্দ্রকে বা প্রেমচন্দ মুন্সিকে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, এ স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো। এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো বলতে লেখক কি বুঝিয়েছেন? এই স্থলে আরেকটি কথা বলে রাখা ভালো বলতে লেখক বুঝিয়েছেন যে রচনার ভাষা তার বিষয়বস্তুর উপরে নির্ভর করে, এটা আমাদের সবার মনে রাখা উচিত এবং এই জিনিসটা, এই কথাটা বলে রাখা ভালো। এর পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বরের, যেটা হচ্ছে সেগুলো নিয়ে অত্যধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কোনগুলো নিয়ে লেখক দুশ্চিন্তা করতে না বলেছেন? আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে মানে ফরাসি, পর্তুগিজ, স্প্যানিশ এই সমস্ত ভাষার যে আগমন, সেই শব্দ নিয়ে অত্যধিক চিন্তা করার আমাদের সাহিত্যিকদের বা আমাদের পাঠক সমাজের বা সাধারণ মানুষের খুব একটা চিন্তা করার কারণ নেই, কারণ এই বিষয়ে আমাদের বাংলা শব্দভাণ্ডার মানে ওই সমস্ত শব্দগুলো আমাদের বাংলা শব্দভাণ্ডারে অতিরিক্ত মাত্রায় নেই। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে আশা করতে পারি। কি আশা করতে পারি আমরা? তিনি বলেছেন যে একটা আমি আশা করতে পারি, কি আশা করতে পারি না, যে ভবিষ্যতে সংস্কৃত শব্দের ব্যবহারটা, সেই সংস্কৃত শব্দের ব্যবহারটা যেমন এখন আছে, ভবিষ্যতেও ঠিক একই রকমভাবে সেই সংস্কৃত শব্দের ব্যবহার থাকবে। হয়তো অতটা পরিমাণে থাকবে না, একেবারে কমেও যাবে সেটাও নয়, কিন্তু সংস্কৃত শব্দের ব্যবহারটা থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, একমাত্র আরবি ফার্সি শব্দের বেলা অনায়াসে বলা যায়। একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে কি বলা যায়? যে
একমাত্র আরবি ফার্সি শব্দের বেলাতেই লেখক বলেছেন যে অনায়াসে একটা কথা খুব ভালোভাবে বলে দেওয়া যায় যে এই দুটো ভাষা থেকে নতুনভাবে বা ব্যাপকভাবে প্রচুর ভাষা আমাদের বাংলা শব্দ ভাণ্ডারে আর কিন্তু ঢোকার সম্ভাবনা নেই। যা রয়ে গেছে সেগুলো রয়ে গেছে, কিন্তু নতুন করে যে আবার কোনো বাংলা শব্দ ভাণ্ডারে আবার ভাষা ঢুকবে এরকম কিন্তু সেই সম্ভাবনাটা কিন্তু আর নেই। পরের প্রশ্ন অর্থাৎ 18 নম্বরের প্রশ্ন হচ্ছে চণ্ডী বলতে কি বোঝানো হয়েছে? না, চণ্ডী বলতে বোঝানো হয়েছে চণ্ডীমঙ্গল কাব্যকে। 19 নম্বর প্রশ্ন হচ্ছে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন। কি কাজে লাগানোর চেষ্টা করছেন? না, বাংলা সাহিত্যিকেরা নতুন বিদেশি শব্দের পরিবর্তে যদি মানে ইংরেজি শব্দকে যদি তুলে দেওয়ার চেষ্টা করে সেখানে যদি পারা যায় আরবি ফার্সি শব্দ ঢোকানোর চেষ্টা করছেন, কিন্তু সেই চেষ্টা করাটা কতটা ঠিক হবে, যুক্তিযুক্ত হবে, সেটাও তিনি সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে 20 নম্বরের প্রশ্ন, উর্দু সাহিত্যের মূল সুর কোন ভাষার সঙ্গে বাঁধা? উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা হচ্ছে ফার্সি ভাষার সঙ্গে। 21 নম্বর প্রশ্ন, ইকবাল কে? ইকবাল হচ্ছেন একজন উর্দু ভাষার কবি। 22 নম্বর প্রশ্ন, হিন্দি গদ্যের ওপর কোন ভাষার প্রভাব পড়েছে? হিন্দি গদ্যের ওপর ফার্সি ভাষার প্রভাব পড়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে ভারতবর্ষীয় কোন তিনটি ভাষা ফার্সির মতো নব নব সৃষ্টি দিয়ে সাহিত্য সৃষ্টি করতে পারলো না বা সক্ষম হলো না? ভারতবর্ষীয় যে তিনটি ভাষা নব নব সৃষ্টি দিয়ে সাহিত্য সৃষ্টি করতে পারলো না সেগুলো হচ্ছে সিন্ধি, উর্দু আর কাশ্মীরি। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি হচ্ছে পদাবলী কীর্তন। এর পরের প্রশ্ন হচ্ছে বাঙালির চরিত্রে কি বিদ্যমান? বাঙালির চরিত্রে বিদ্রোহ জিনিসটা বিদ্যমান। তারপরে প্রশ্ন হচ্ছে ধর্ম বদলালেই কিসের চরিত্র বদলায় না? ধর্ম বদলালেই দেখা যায় যে জাতির চরিত্র কিন্তু বদলায় না, এটা খুব স্বাভাবিক। আর শেষ প্রশ্ন হচ্ছে বাঙালির চরিত্রে বা বাঙালি কি জিনিসটার পূজারী? বাঙালি হচ্ছে ভীষণভাবে সত্য, শিব এবং সুন্দরের পূজারী, মানে সত্যের পূজারী আর সুন্দরের পূজারী বাঙালি। তো এই কতগুলো যে প্রশ্ন আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলোর মধ্যে কিছু বড় প্রশ্ন এবং অনেক ছোট প্রশ্ন আমি উত্তর বলে দিলাম। তোমরা সমস্ত প্রশ্নগুলোকে ভালোভাবে শুনে, উত্তরগুলোকে ভালোভাবে শুনে, আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে আবার লিখতে দিয়েছি বা যদি পরবর্তী ক্ষেত্রে দিই, তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। সবার আগে এটা মাথায় রেখো যে যত জিনিসটা ভালোভাবে, যত প্রশ্নের উত্তর করবে, যত লিখবে, তত তোমাদের লেখা আরো অনেক বেশি সমৃদ্ধ হবে।